নমস্কার বন্ধুরা, ডায়মন্ড এডুকেশনে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় ঊনবিংশ ও বিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার। 2023 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ 2022 সালে এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসেনি। কেননা এই অধ্যায়টি 2022 সালে সিলেবাসে ছিলই না। যেহেতু এবছর ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে, তাই এবছরের জন্য এই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো করে পড়তে হবে। এই অধ্যায় থেকে তোমাদের এবার আসবে এমসিকিউ দুটো 2 নম্বরের জন্য, এসএকিউ তিনটি 3 নম্বরের জন্য, এবং একটি বড় প্রশ্ন লিখতে হবে 8 নম্বর। এখান থেকে দুটো আসতে পারে অথবা অথবা দিয়ে, এবং লিখতে হবে তোমাদের একটি 8 নম্বর, অর্থাৎ এই অধ্যায় থেকে মোট 13 নম্বর থাকছে। তো আমি এই বছর তোমাদের জন্য মাত্র 4খানা প্রশ্ন তৈরি করেছি। তোমরা যদি এই 4খানা প্রশ্ন পড়তে পারো তাহলে অবশ্যই এখান থেকে 2খানা প্রশ্ন কমন পাবেই। তা আমি আলোচনা করছি তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, তোমরা আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং বেল আইকনটিকে চাপ দিয়ে নোটিফিকেশনটি অন করে দাও, তাহলে যাতে যতগুলো আমি ভিডিও আপলোড করি সেগুলো তোমাদের কাছে সহজেই পৌঁছাতে পারে। তো শুরু করছি। এই 4টি প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্নটি আমি দিয়েছি সেটি হলো, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাকে আমি 3টি স্টার দিয়ে রেখেছি। 2 নম্বর প্রশ্ন হলো, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো, অথবা মার্ক্সীয় তত্ত্বের আলোকে সাম্রাজ্যবাদ সম্পর্কিত হবসন ও লেনিনের মতবাদ আলোচনা করো, অথবা নব্য সাম্রাজ্যবাদ বিষয়ে অর্থনৈতিক কারণ কতখানি দায়ী ছিল তা আলোচনা করো। এই 3টি অথবা দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করি এই প্রশ্নটি পড়লেই তোমাদের 100% কমন পড়বে। এবং 3 নম্বর যে প্রশ্নটি আমি করেছি সেটি হলো, উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ণয় করো, অথবা উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট যে প্রশ্নটা, অর্থাৎ 4 নম্বর প্রশ্ন আমি যেটা করেছি সেটা হলো, উপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিগত ব্যবধানের প্রভাব লেখো, অথবা উপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। এই 4টি প্রশ্ন তোমরা যদি ভালো মতো পড়তে পারো তাহলে অবশ্যই এখান থেকে 2টো প্রশ্ন কমন পাবে। আশা করি তোমরা 4টি প্রশ্ন ভালো করে পড়বে, স্ক্রিনশট করে নিয়ে নিয়ে খাতায় লিখে লিখে পড়বে। খুব দারুণ প্রশ্নগুলো আমি তৈরি করেছি এবং 100% তোমাদের কমন পড়বেই। এবারে আমি শুরু করছি প্রথম প্রশ্নটা, উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ণয় করো, অথবা উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এই প্রশ্নটা আমি তোমাদের সামনে আলোচনা করছি। এটা তোমরা ভালো করে পড়লে এখান থেকে এই প্রশ্নটা কম করতে পারে। তোমরা ভালো করে পড়তে থাকো। দেখো, যে প্রথম পয়েন্ট হলো ভূমিকা। আধুনিক বিশ্ব ইতিহাসের 2টি উল্লেখযোগ্য রাজনৈতিক ধারণা হলো উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। অনেক সময় উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদকে একই অর্থে ব্যবহার করা হয়। বাস্তবে উভয়ের মধ্যে যথেষ্ট সাদৃশ্য থাকলেও কিছু কিছু বিষয়ে পার্থক্য লক্ষ্য করা যায়। পরের পয়েন্ট হলো, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের সাদৃশ্য মানে মিলগুলো। প্রথম পয়েন্ট হলো আধিপত্য প্রতিষ্ঠা। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ উভয়েরই লক্ষ্য হলো শক্তিশালী রাষ্ট্রের দ্বারা দুর্বল রাষ্ট্রের উপর নিজেদের রাজনৈতিক অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করা। এই দৃষ্টিকোণ থেকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ একই অর্থে ব্যবহার করা যেতে পারে। নেক্সট পয়েন্ট হলো, সাম্রাজ্যবাদের অংশ। শক্তিশালী কোনো দেশ বিভিন্ন উপায়ে সাম্রাজ্যবাদী নীতি বাস্তবায়িত করে, অন্য কোনো দেশ নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। এই বিভিন্ন উপায়ের মধ্যে অন্যতম হলো উপনিবেশবাদ। অর্থাৎ উপনিবেশবাদ মূলত সাম্রাজ্যবাদী নীতি বাস্তবায়নের একটি অন্যতম উপায়। নেক্সট পয়েন্ট হলো আগ্রাসন। উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ উভয়ের লক্ষ্য হলো অন্য রাষ্ট্রের ভূখণ্ড আগ্রাসন চালানো, তবে উপনিবেশবাদী আগ্রাসনের তুলনায় সাম্রাজ্যবাদী আগ্রাসন অনেক বেশি তীব্র। এক কথায় উপনিবেশবাদকে দুর্বল সাম্রাজ্যবাদী আগ্রাসন বলে অভিহিত করা যায়। এই 3টি আমি পয়েন্ট দিয়েছি সাদৃশ্যের মধ্যে, আর বাকি 3টি পয়েন্ট দিয়েছি বৈসাদৃশ্যের মধ্যে। তো বৈসাদৃশ্যগুলো আলোচনা করা যাক। কী আছে বৈসাদৃশ্যগুলো আছে? প্রথম হলো অর্থগত পার্থক্য। উপনিবেশবাদ বলতে বোঝায় একটি শক্তিশালী রাষ্ট্রের দ্বারা অন্য কোনো দুর্বল রাষ্ট্র বা জাতির উপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা। অপরপক্ষে
সাম্রাজ্যবাদ বলতে বোঝায় কোনো শক্তিশালী রাজনৈতিক বা অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। নেক্সট পয়েন্ট হলো সময়গত পার্থক্য। সময়ের বিচারে সাম্রাজ্যবাদের তুলনায় উপনিবেশবাদ হলো নতুন ভাবধারা। ঊনবিংশ শতকের প্রসার শুরু হয়ে মোটামুটিভাবে খ্রিস্টীয় পঞ্চদশ শতকের পর থেকে, কিন্তু সাম্রাজ্যবাদের ধারা হলো প্রাচীন। প্রাচীন রোম সাম্রাজ্যের যুগেও সাম্রাজ্যবাদের অগ্রসর ছিল। নেক্সট পয়েন্ট হলো লক্ষ্যগত পার্থক্য। উপনিবেশবাদের লক্ষ্য ছিল বিভিন্ন রাষ্ট্র নিজেদের শাসন নীতির প্রচলন, নিজ দেশের স্বার্থে বিজিত রাষ্ট্রের সম্পদ ব্যবহার প্রভৃতি। অপরপক্ষে সাম্রাজ্যবাদের লক্ষ্য হলো প্রত্যক্ষ অভিযানের মাধ্যমে অন্য কোনো রাষ্ট্রের ভূখণ্ড দখল করে নিজ রাষ্ট্রের সীমানা প্রসার ঘটানো। নেক্সট পয়েন্ট হলো আধিপত্যের কৌশলগত পার্থক্য। কোনো উপনিবেশিক রাষ্ট্রের বিপুল সংখ্যক মানুষ অন্য দেশে গিয়ে বসবাস শুরু করার মাধ্যমে সেখানে উপনিবেশ প্রতিষ্ঠা করে এবং উপনিবেশ অবস্থানকেই সেই স্থান নিয়ন্ত্রণে চালায়। কিন্তু সাম্রাজ্যবাদের দ্বারা সামরিক অভিযানের মাধ্যমে অন্য কোনো স্থানে নিজ রাষ্ট্রের দখল এনে সেখানে নিজেদের প্রত্যক্ষ শাসন প্রতিষ্ঠা করা হয়। নেক্সট পয়েন্ট হলো স্থানগত পার্থক্য। ঊনবিংশ শতকে বিভিন্ন ইউরোপীয় শক্তি ভারত, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, আলজেরিয়া প্রভৃতি দেশে যে ধরনের আধিপত্য প্রতিষ্ঠা করে তা উপনিবেশবাদের উদাহরণ। আবার ঊনবিংশ শতকের শেষ দিকে ইউরোপের বিভিন্ন দেশ আফ্রিকার বিভিন্ন অঞ্চলে যেভাবে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় তা সাম্রাজ্যবাদের উদাহরণ। শেষে হলো মূল্যায়ন। মূল্যায়ন কী বলছে? যে আসলে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ পরস্পরের পরিপূরক ধারণা, তাই দুটি ধারণার সংযুক্ত হয়ে উপনিবেশিক সাম্রাজ্যবাদের ধারণাটির প্রচলন ঘটছে। তোমরা এই প্রশ্নটি ভালো করে পড়বে এবং স্ক্রিনশট করে করে খাতায় লিখে নেবে অথবা পজ করে করে লিখে নেবে। তবে তার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। নেক্সট প্রশ্ন, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি সাজেশনে প্রথমেই দিয়েছিলাম প্রশ্নটা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে পড়বে। প্রথম পয়েন্ট হলো সাম্রাজ্যবাদ। একটি শক্তিশালী দেশ অপর একটি দেশকে অধিকার করে অধিকৃত দেশটির উপর ভৌগোলিক আধিপত্য স্থাপন করে। অধিকৃত দেশের ধনসম্পদ মানব সম্পদকে কাজে লাগিয়ে নিজের দেশের সামরিক শক্তি বৃদ্ধি করে। এক কথায় অধিকৃত দেশটির উপর ভৌগোলিক, আর্থিক, রাজনৈতিক ও সামরিক আধিপত্য স্থাপন করে। সাম্রাজ্যবাদের সংজ্ঞা প্রসঙ্গে V.I. লেনিন তার ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থে লিখেছেন, সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের একটি পর্যায়। চার্লস বেয়ার্টের মতে সাম্রাজ্যবাদ হলো কোনো একটি রাষ্ট্র কর্তৃক অপর রাষ্ট্রের ভূখণ্ড দখল এবং তার উপর নিজের প্রভাব প্রতিষ্ঠা। নেক্সট পয়েন্ট হলো সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ। প্রথম পয়েন্ট কী আছে? অর্থনৈতিক কারণ। যে শিল্প বিপ্লবের পরবর্তীকালে ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, পর্তুগাল, নেদারল্যান্ডস ইত্যাদি দেশ বাণিজ্যিক কারণে অর্থাৎ পণ্য বিক্রির বাজার গড়ে তোলে। কম মূল্যের কাঁচামাল সংগ্রহ, উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগ, শ্রমিক সংগ্রহের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে বাণিজ্যিক ঘাঁটি নির্মাণ করে। প্রথম দিকের এই বাণিজ্যিক লক্ষ্য পরবর্তীকালে শাসনগত লক্ষ্যে রূপান্তরিত হলে সাম্রাজ্যবাদের উত্থান ঘটে। যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা বাণিজ্যের লক্ষ্য নিয়ে ভারতে এলেও পরে ভারত ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। নেক্সট পয়েন্ট হলো রাজনৈতিক কারণ। কী বলছে এখানে? সাম্রাজ্যবাদ প্রসারের জন্য অর্থনৈতিক কারণ ছাড়াও রাজনৈতিক কারণও ছিল। প্রতিটি ইউরোপীয় দেশই সাম্রাজ্য বৃদ্ধি ও ক্রমবর্ধমান সাম্রাজ্যের নিরাপত্তার জন্য সামরিক ঘাঁটি দখল করার প্রতিযোগিতায় লিপ্ত হয়। সাম্রাজ্যের বিশালতার উপর দেশগুলির শক্তি ও মর্যাদা নির্ভর করে বলে সাম্রাজ্য বিস্তারের প্রতিযোগিতা শুরু হয়। পরের পয়েন্ট হলো সামাজিক কারণ। কী হচ্ছে এখানে? যে ঊনবিংশ শতক থেকেই ইউরোপের বিভিন্ন দেশে জনসংখ্যার চাপ বাড়তে থাকে। উদ্বৃত্ত জনসংখ্যার পুনর্বাসন এবং কর্মসংস্থানের লক্ষ্যে অনেক সময় কোনো দেশ নতুন নতুন ভূখণ্ড দখল করে। যেমন জার্মানি, জাপান ইত্যাদি দেশগুলি উদ্বৃত্ত জনসংখ্যার পুনর্বাসনের অজুহাত দেখিয়ে একের পর এক দুর্বল দেশগুলি
দখল নিলে সাম্রাজ্যবাদের উত্থান ঘটে। পরের পয়েন্ট আছে ধর্মীয় কারণ। আবিষ্কৃত নতুন দেশগুলিতে খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য ধর্মযাজকরা আগ্রহী হয়ে ওঠেন। বিভিন্ন মিশনারি সংস্থাগুলি দেশের রাজাদের ওপর চাপ সৃষ্টি করে সাম্রাজ্য স্থাপন করার জন্য। স্কট, ডেভিড লিভিংস্টন প্রভৃতি মিশনারিদের সাম্রাজ্য বিস্তারে বিশেষ ভূমিকা আছে। নেক্সট পয়েন্ট হলো সামরিক কারণ। এটা একটা ইম্পর্টেন্ট কারণ যে ইউরোপীয় দেশগুলির সামরিক বাহিনী ছিল আধুনিক অস্ত্রে সুসজ্জিত। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার অনুন্নত দেশগুলির পক্ষে ইউরোপীয়দের প্রতিরোধ করা সম্ভব হয়নি। ফলে ওই তিনটি মহাদেশেই ইউরোপীয়রা সাম্রাজ্য স্থাপন করে। পরে আরেকটি কারণ দিয়েছি আমি অন্যান্য কারণ। কী আছে অন্যান্য কারণগুলোর মধ্যে কী আছে? যেমন আছে যে ইউরোপীয় শক্তিগুলির কৃতদাস সংগ্রহের আকাঙ্ক্ষা, দক্ষ প্রশাসন ও সৈনিক সংগ্রহ এবং কিছু অ্যাডভেঞ্চার প্রেমিক মানুষের উদ্যোগ সাম্রাজ্যবাদের বিস্তারের জন্য দায়ী ছিল। শেষ পয়েন্ট দিয়েছিলাম মূল্যায়ন। অবশ্যই মূল্যায়ন প্রত্যেকটি প্রশ্নের পরে দিতে হয়, শেষে দিতে হয়। মূল্যায়ন বা উপসংহার তোমরা যেটা ভালো মনে করবে সেটা দিয়ে দেবে। সাম্রাজ্যবাদের প্রেরণার উৎস এক নয়, একাধিক। বিভিন্ন দেশের উৎসের কারণের মধ্যে পার্থক্য আছে। সমগ্র বিশ্বজুড়েই ইউরোপীয়রা প্রাধান্য স্থাপন করেছে। এর ফলে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রাচীন ধর্ম ও সমাজের পতন ঘটে এবং দেশগুলিও সমস্ত সম্পদ হারিয়ে নিঃস্ব ও রিক্ত হয়ে পড়ে। এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে পড়বে। আমি যে প্রশ্নগুলো আমি দিচ্ছি সেগুলো তোমরা স্ক্রিনশট করে নিয়ে খাতায় লিখতে পারো বা স্ক্রিনশট করে নিয়ে রেখে দিয়ে পড়তে পারো। তবে তার আগে একটাই অনুরোধ করবো, আমি বারবার বলছি সেটা, যে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের প্রশ্নগুলো কেমন লাগছে। এরপরে আরেকটি প্রশ্ন নিয়ে এসেছি আমি তোমাদের সামনে। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে উপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। অথবা উপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার ব্যবধানের প্রভাব আলোচনা করো। ভালো করে তোমরা দেখে নাও, ভালো করে শুনবে, শুনে শুনে খাতায় লিখবে। তো প্রথম পয়েন্টটি হলো জাতি সংক্রান্ত প্রশ্ন। জাতি ও জাতি বৈষম্য ধারণাটি পশ্চিমী উন্নত শ্বেতাঙ্গ জাতিগুলির পূর্ব ধারণা ও অনুমানের সঙ্গে যুক্ত ছিল। জাতিগত ক্ষেত্রে জাতি, বংশ, ধর্ম, সম্প্রদায়, সামাজিক স্তর, বিন্যাস ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে এক বিভেদমূলক ব্যবহার ও বিশ্বাসের ভিত্তি তৈরি হয়। জাতি কর্তৃত্ববাদের শিকড় গ্রথিত আছে সাম্রাজ্যবাদের মধ্যে। দক্ষিণ আফ্রিকা, ভারত ইত্যাদির মতো উপনিবেশগুলির আদিবাসীদের ইউরোপীয় শ্বেতাঙ্গরা নিচু চোখে দেখত। কৃষ্ণাঙ্গ বা কালো আদমির উপর শ্বেতাঙ্গদের শোষণ, দমনপীড়ন ছিল অকল্পনীয়। পরের পয়েন্ট দিচ্ছি আমি জাতি ব্যবধানের প্রভাব। প্রথম পয়েন্ট এখানে আছে জাতির শ্রেষ্ঠত্ব। উপনিবেশের কৃষ্ণাঙ্গ প্রজাদের চেয়ে শাসক শ্বেতাঙ্গরা নিজেদের শ্রেষ্ঠত্ব বলে মনে করে। তারা দাবি করে যে নিজেদের জাতিগত শ্রেষ্ঠত্বের জন্য তারা অনগ্রসর কৃষ্ণাঙ্গ জাতির ওপর সামগ্রিক আধিপত্য প্রতিষ্ঠার অধিকারী। পরের পয়েন্ট হলো বিভেদ। উপনিবেশের শ্বেতাঙ্গ শাসক গোষ্ঠী উপনিবেশগুলিতে বসবাসকারী ইউরোপীয় শ্বেতাঙ্গ ও স্বদেশীয় কৃষ্ণাঙ্গদের মধ্যে বিভিন্ন ধরনের বিভেদ সৃষ্টি করেছিল। ভারতের ক্ষেত্রে দেখা যায় যে রেলগাড়ি, সরকারি অফিস, আদালতেও কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গদের সমান মর্যাদা পেত না। তাছাড়া সামাজিক, ধর্মীয় প্রভৃতি বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে উপনিবেশের মানুষদের মধ্যে বিভিন্ন বিভেদ সৃষ্টি হয়। পরের পয়েন্ট আমি দিচ্ছি কৃষ্ণাঙ্গদের অবজ্ঞা। কী বলছে এখানে? যে শাসক শ্বেতাঙ্গরা উপনিবেশের শাসিত কৃষ্ণাঙ্গদের অবজ্ঞা ও ঘৃণার চোখে দেখত। কোনো কোনো উপনিবেশিক শহরে শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের বসবাসের জন্য পৃথক অঞ্চলও চিহ্নিত করা হয়। ভারতীয় উপনিবেশ ইংরেজদের কোনো কোনো ক্লাব ও রেস্তোরাঁয় লেখা থাকত কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ। সেটা আমরা জানি সবাই। পরের পয়েন্ট হলো শাসিতের দাসত্বে পরিণত, মানে যারা আমরা শাসিত তাদের দাসত্বে পরিণত করা। শ্বেতাঙ্গরা বহু স্থানে উপনিবেশের বাসিন্দাদের কৃতদাসে পরিণত করে। আফ্রিকা মহাদেশের বিভিন্ন উপনিবেশ থেকে কৃষ্ণাঙ্গদের কৃতদাসে পরিণত
করে পশ্চিমের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। পরের পয়েন্ট হলো জাতিগত দ্বন্দ্ব। কী পয়েন্ট? জাতিগত দ্বন্দ্ব। শ্বেতাঙ্গদের শোষণ ও অত্যাচারের পরিপ্রেক্ষিতে বিভিন্ন উপনিবেশের সংখ্যা গরিষ্ঠ কৃষ্ণাঙ্গরা শাসক সংখ্যালঘু শ্বেতাঙ্গদের বিরুদ্ধে বিদ্রোহের পথে পা বাড়ায়। এর ফলে কখনো কখনো শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের মধ্যে জাতিগত দ্বন্দ্ব ছড়িয়ে পড়ে। এই দ্বন্দ্বে শ্বেতাঙ্গরা অত্যন্ত নিষ্ঠুরভাবে নির্যাতন চালিয়ে কৃষ্ণাঙ্গদের বিদ্রোহ দমন করে। জামাইকা উপনিবেশে এরূপ জাতিগত বিদ্বেষ ও শ্বেতাঙ্গ প্রভুদের নির্যাতন অত্যন্ত তীব্র হয়ে ওঠে। তো বন্ধুরা, তোমরা আমার প্রশ্নগুলো ভালো করে দেখছো, এগুলো স্ক্রিনশট করে রাখো এবং তোমরা খাতায় লিখে নিতে পারো। তবে অনুরোধ একটাই, যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। পরের পয়েন্ট হলো কৃষ্ণাঙ্গদের শোষণ। শ্বেতাঙ্গ উপনিবেশিক শক্তিগুলি উপনিবেশের অর্থ সম্পদ শোষণ করে কৃষ্ণাঙ্গদের উপর বিভিন্ন ধরনের অর্থনৈতিক শোষণ চালায়। তারা উপনিবেশগুলি থেকে বিভিন্ন কাঁচামাল খুব সস্তায় সংগ্রহ করে নিজ দেশে রপ্তানি করে, শিল্পের বিকাশ ঘটায় এবং উৎপাদিত পণ্য উপনিবেশের বাজারগুলিতে রপ্তানি করে। ফলে উপনিবেশের কুটির শিল্প ধ্বংস ও বেকারত্ব দুর্দশা, অর্থনৈতিক দুর্দশা বৃদ্ধি পায়। শেষ পয়েন্ট হলো, আমি শেষ পয়েন্ট যেটা দিয়েছি উপসংহার, এটা ভালো করে দেখে নেবে তোমরা। শেষ পয়েন্টটি এটাই লাস্ট। হ্যাঁ, কী আছে এখানে? যে উপনিবেশের কৃষ্ণাঙ্গ জাতির শাসক শ্বেতাঙ্গদের বৈষম্যমূলক শোষণ নির্যাতনের ফলে নির্যাতিত কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গদের বিরুদ্ধে মুক্তি সংগ্রামে অবতীর্ণ হয়। বিংশ শতকের প্রথমার্ধে এই সংগ্রাম প্রবল হয়ে ওঠে। এর পরিণতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ইউরোপীয় শ্বেতাঙ্গদের শাসন ও শোষণ থেকে মুক্তি পেয়ে কৃষ্ণাঙ্গ উপনিবেশগুলি একে একে স্বাধীনতা লাভ করতে শুরু করে। এই হলো আমাদের পরের প্রশ্ন। এই প্রশ্নটি তোমরা ভালো করে পড়বে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তবে বন্ধুরা, একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবার যে এই প্রশ্নটা বলছি, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি কোনো স্টুডেন্ট এই প্রশ্নটাই শুধু পড়ে এই চ্যাপ্টার থেকে, তাহলে 100% কমন পাওয়ার সম্ভাবনা আছে। আমার মনে হচ্ছে এই প্রশ্নটা এবছর আসবেই আসবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা এই প্রশ্নটা অবশ্যই ভালো করে পড়বে। কী প্রশ্নটি বলছিলাম আমি? ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে সাম্রাজ্যবাদের প্রসারকে জে হবসন ও লেনিন কীভাবে ব্যাখ্যা করেছেন? এর তিনটি অথবা আমি সাজেশনেও দিয়েছি প্রথমে। তো প্রথম পয়েন্ট হলো ভূমিকা। ভালো করে দেখে নাও, প্রথম পয়েন্ট কি? ভূমিকা। যে বলা আছে বিশ্ব ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা হলো সাম্রাজ্যবাদ। এই সাম্রাজ্যবাদের উদ্ভব, প্রসার, প্রকৃতি এবং পরিণতি সম্পর্কে নানা ধরনের তথ্য নির্ভর এবং যুক্তিনিষ্ঠ আলোচনা রয়েছে। এই সমস্ত আলোচনার মধ্যে সাম্রাজ্যবাদের মার্ক্সীয় তত্ত্ব বিশেষ গুরুত্বপূর্ণ। নয়া সাম্রাজ্যবাদ ও নয়া উপনিবেশবাদ প্রসারের ক্ষেত্রে অর্থনৈতিক বিষয় সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিল বলে অনেকে মনে করেন। এক্ষেত্রে সাম্রাজ্যবাদ সম্পর্কিত মার্ক্সীয় নেতা লেনিন ও হবসনের ভাষ্য বিশেষ স্থান অধিকার করে রয়েছে। এবার হলো যে হবসনের ব্যাখ্যাগুলো আমরা পড়ব। হবসন কী ব্যাখ্যাগুলো দিয়েছে, তাই তো? যে বিখ্যাত ব্রিটিশ ঐতিহাসিক জে হবসন তার ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থে সাম্রাজ্যবাদের অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছেন। তার মতে সাম্রাজ্যবাদের রাজনৈতিক, ধর্মীয় ও আদর্শগত কারণ হয়তো ছিল, তবে আসল কারণ হলো অর্থনৈতিক। এই কারণগুলি হলো, এক নম্বর কারণ হলো পুঁজির বিনিয়োগ। পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় পুঁজিপতিদের হাতে প্রচুর পরিমাণে মূলধন জমা হয়। পুঁজিপতিরা এই মূলধন উপনিবেশে বিনিয়োগ করে আরও মুনাফা অর্জনের জন্য নিজের দেশের সরকারকে উপনিবেশ দখল করতে বাধ্য করে। পরের পয়েন্ট, কাঁচামাল সংগ্রহ। পুঁজিবাদী দেশগুলি উপনিবেশ থেকে সস্তায় কাঁচামাল সংগ্রহের জন্য এশিয়া, আফ্রিকার অনধিকৃত ও অনাধিকৃত কাঁচামাল সমৃদ্ধ দেশগুলিতে সাম্রাজ্য বিস্তারের জন্য এক উন্মত্ত প্রতিযোগিতায় মেতে ওঠে। নেক্সট পয়েন্ট হলো একচেটিয়া বাজার দখল। পূর্ব ইউরোপের দেশগুলিতে শিল্প বিপ্লব হওয়ার পর পশ্চিম ও মধ্য ইউরোপের শিল্পোন্নত দেশগুলি তাদের শিল্পজাত পণ্যের বাজার হারায়। তাদের শিল্পগুলিকে বাঁচিয়ে রাখার জন্য দরকার হয় নতুন বাজার দখলের। পরে পয়েন্ট হলো শোষণ। কী পয়েন্ট? শোষণ। নতুন উপনিবেশ স্থাপিত হলে পুঁজিপতিরা সেই দেশে শোষণের নতুন ক্ষেত্র তৈরি করে। সেই দেশের প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদকে তারা নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে। পরের পয়েন্ট হলো হবসন এর প্রতিকার দিয়েছেন। কী প্রতিকার দিয়েছেন? যে হবসনের মতে
বাড়তি মূলধনের চাপই হলো নব্য সাম্রাজ্যবাদের প্রসারের মূল কারণ। তিনি এই ব্যবস্থার প্রতিকারের জন্য কতকগুলি প্রস্তাব দিয়েছেন, যেমন আভ্যন্তরীণ সংস্কার দ্বারা সম্পদের বণ্টন ব্যবস্থায় কিছুটা সমতা প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয়ত, বাড়তি মূলধন শ্রমিকদের মধ্যে বণ্টন করলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে, তারা কারখানার উদ্বৃত্ত পণ্য নিতে পারবে, এর ফলে উদ্বৃত্ত পণ্যের বিক্রির জন্য বাজার দখলের দরকার হবে না। এবার হলো লেনিনের মতবাদ। লেনিন কি বলেছেন? বিখ্যাত একজন ব্যক্তি লেনিন। বিখ্যাত কমিউনিস্ট নেতা লেনিন তার ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থে সাম্রাজ্যবাদের প্রকৃতি ও পরিণতি আলোচনা করেছেন। তার মতে পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম। পুঁজিবাদী দেশগুলি বিদেশ নীতি পুঁজিবাদী শ্রেণীর স্বার্থেই পরিচালিত হয়। অধিক পরিমাণে মুনাফা লাভের আশায় শিল্প মালিকরা দেশের মানুষের প্রয়োজনের বেশি পণ্য উৎপাদন করে। এই বাড়তি পণ্য বিক্রির এবং সস্তা দামে কাঁচামাল সংগ্রহের জন্য পুঁজিবাদী রাষ্ট্র উপনিবেশ দখলের চেষ্টা করে। তিনি বলেন যে পুঁজিবাদীরা বাজার দখল করা অপেক্ষা পুঁজি বিনিয়োগের উপরই আস্থা দেখায়। লেনিন আরও বলেন যে পুঁজিবাদ থেকে সাম্রাজ্যবাদ এবং সাম্রাজ্যবাদ দখলের প্রতিদ্বন্দ্বিতা থেকেই যুদ্ধের জন্ম হয়। এবার লেনিনের ব্যাখ্যা, লেনিন এই মত যে দিয়েছেন তার ব্যাখ্যা কী দিয়েছেন তিনি। প্রথমত, নতুন বাজার ও নতুন উপনিবেশ দখল উভয়ই সাম্রাজ্যবাদীদের কাছে গুরুত্বপূর্ণ, তবে এক্ষেত্রে উদ্বৃত্ত পুঁজির বিনিয়োগ ঘটিয়ে অতিরিক্ত মুনাফার লোভে উপনিবেশ দখল অধিক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। নেক্সট, পুঁজিবাদী দেশগুলি অন্যান্য স্বার্থ বলে আরও বেশি মুনাফার প্রতি আকৃষ্ট হয়। এর পরিণাম হিসাবে পুঁজিবাদী অর্থনীতি সাম্রাজ্যবাদের জন্ম দেয়। তৃতীয়ত, নতুন উপনিবেশ দখলের পর এই উপনিবেশিক শক্তি নিজের দেশের শ্রমিক অপেক্ষা দখলকারী দেশের শ্রমিকদের শোষণ করা অনেক বেশি সুবিধাজনক ও লাভজনক বলে মনে করে। চতুর্থত, দখলকারী দেশের পুঁজির বিনিয়োগ ঘটিয়ে সাম্রাজ্যবাদী শক্তি অনেক বেশি মুনাফা অর্জন করে এবং সেখানকার নতুন শ্রমিক শ্রেণীর উপর সীমাহীন শোষণ চালায়। এই উদ্বৃত্ত মুনাফার একাংশ পুঁজিবাদী দেশের শ্রমিকদের মধ্যেও বণ্টিত হয়। এবার টমসনের সমালোচনা। এই মতগুলিকে আবার সমালোচনা করেছেন ডেভিড টমসন। কী সমালোচনা করেছেন? সমালোচনাগুলি হলো যে ইউরোপের বেশিরভাগ মূলধনের বিনিয়োগ করা হয়েছিল রাশিয়া ও দক্ষিণ আমেরিকাতে। অনুন্নত উপনিবেশগুলিতে ডেনমার্ক ও সুইডেনের কোনো উপনিবেশ ছিল না, কিন্তু এই দুই দেশের শ্রমিকদের জীবনযাত্রার মান ছিল উন্নত। আবার ফ্রান্স ও বেলজিয়ামে উপনিবেশ থাকলেও এই দুই দেশের শ্রমিক শ্রেণীর জীবনযাত্রার মান ছিল অনুন্নত। 3 নম্বর, বিশাল মূলধনী পুঁজি গড়ে ওঠার অনেক আগেই সাম্রাজ্যবাদের উদ্ভব হয়, তাই এই তত্ত্ব দিয়ে সাম্রাজ্যবাদকে ব্যাখ্যা করা যায় না। ডেভিড টমসন বলেছেন সাম্রাজ্যবাদ বিস্তারের একমাত্র কারণ না হলেও অন্যতম কারণ ছিল মূল্যায়ন। লেনিন বা হবসনের এই তত্ত্বটি ইংল্যান্ডের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য হয়েছিল। ইংল্যান্ডই ছিল সর্বাপেক্ষা বৃহত্তম উপনিবেশ সাম্রাজ্যের মালিক। ইংল্যান্ডের সাম্রাজ্যের পরিমাণ ছিল সমগ্র ইউরোপীয় দেশগুলির সাম্রাজ্যের সমান। তবে এই তত্ত্বটি সাম্রাজ্যবাদ বিস্তারের একমাত্র কারণ ছিল না, রাজনৈতিক সামরিক ধর্মীয় কারণগুলিও অনেকাংশে দায়ী ছিল। এই হলো প্রশ্ন, 4টি প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এই 4টি প্রশ্ন তোমরা ভালো করে অনুসরণ করলে এখান থেকে অবশ্যই কমন করে একদম গ্যারান্টি সহকারে তোমরা কমন পাবে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত ছাড়ছি। এরপরে আমি 3য় অধ্যায় দিয়ে নিয়ে আসছি 3য় অধ্যায়। তবে তার আগে অনুরোধ করব তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে এবং কমেন্ট করে জানিয়ে দেবে কীরকম লাগছে। এবার যদি তোমাদের কারো পিডিএফ নোটের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি সেখান থেকে পিডিএফ নোট দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, নমস্কার।